হ্যালো ফ্রেন্ডস, আমি শুভ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইউএমএল ডায়াগ্রাম সম্পর্কে জানব। আসলে ইউএমএল কথাটার মিনিং হচ্ছে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। এর দ্বারা আমরা আসলে যা করতে পারি তা হচ্ছে আমরা বিভিন্ন ক্লাস ডায়াগ্রাম ডিজাইন করতে পারি, বা আপনি যে প্রোগ্রামটা করবেন সেই প্রোগ্রামটাকে ডিজাইন করতে পারি। তো আমরা আজকে যেটা দেখব ইউএমএল এর ক্লাস ডায়াগ্রাম। তো এটা কিভাবে লিখতে হয় এবং এটা আসলে কাজ কি সেটা সম্পর্কে আজকে আমরা জানব এবং একটা উদাহরণের মাধ্যমে তা পরিষ্কার করে বোঝার চেষ্টা করব। তো আমরা যদি কোনো ধরুন যে যদি কোনো বিল্ডিং তৈরি করতে চাই, তাহলে প্রথমে আমরা সেটা কি করি, একটা নকশা তৈরি করি, যার ফলে কি হয় আমাদের পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়। আমরা কোথায় কি রাখবো, কোথায় কোন রুমটা তৈরি করব, কিভাবে তৈরি করব, সেটা করার জন্য আমাদের একটা ছক তৈরি করা লাগে, এবং সেই ছকটাকে আমরা কি বলি, নকশা বলে থাকি। তো এরকমই আমরা যখন ক্লাস, ধরুন জাভাতে আমি বিভিন্ন ক্লাস রয়েছে, আমি যদি আবার ইক্লিপ্স ওপেন করে দেখাই যে এই যে ক্লাসগুলো, টেস্ট ক্যালকুলেটর, ক্যালকুলেটর, এই ক্লাসগুলোর যে আমি কিভাবে সাজাবো বা কিভাবে এই ক্লাসগুলোকে আমি তৈরি করব, বা ক্লাসগুলোর মধ্যে আমার কি কি বিষয় থাকবে, কোন বিষয়টার উপর আমার কাজ করলে কোন কোন বিষয়গুলো লাগবে, সেটা আমরা যেভাবে দেখব সেটা হচ্ছে আমার ইউএমএল ক্লাস ডায়াগ্রাম। তো চলুন দেখি ইউএমএল ক্লাস ডায়াগ্রামে কি থাকে। ইউএমএল ক্লাস ডায়াগ্রাম মূলত এরকম যে এটা একটা, ধরুন যে নকশার মতো এটা একটা আমাদের বক্স। এই পুরো বক্সটাই হচ্ছে আমাদের একটা ক্লাস। আমি যদি আপনাদের রং করে দেখাই তাহলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। ধরুন যে এই পুরোটা বক্সটাই হচ্ছে আমার কি, একটা ক্লাস। এখন ক্লাসের প্রথমে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ক্লাস নেম। একটা ক্লাসের মাস্ট নিডেড হচ্ছে আমার কি, ক্লাস নেম। তাহলে আমার কি ইউএমএল ক্লাস ডায়াগ্রামের প্রথম শর্তটাই হচ্ছে কি, প্রথম ঘরে যে থাকবে তার নামটা কি, ক্লাস নেম। তাহলে এটা গেল কি আমার এক নাম্বার ঘর। আমার যে দ্বিতীয় ঘরে থাকবে বা দ্বিতীয় রুমে থাকবে সেটা হচ্ছে আমার ডাটা ফিল্ড বা ভেরিয়েবল। তাহলে ডাটা ফিল্ড বা ভেরিয়েবল কেমন, যেমন আমরা ডিক্লেয়ার করি গ্লোবালি বা লোকাল, যেগুলো লোকালি তো আমরা যেগুলো ডিক্লেয়ার করি সেগুলো না, এটা হচ্ছে আসলে মেইনলি গ্লোবালি আমরা যে জিনিসটা ডিক্লেয়ার করি এই জিনিসটা হচ্ছে আমাদের 2 নাম্বার, হচ্ছে ভেরিয়েবলগুলো থাকছে কি 2 নম্বরের ঘরে। তাহলে প্রথম ঘরে থাকছে ক্লাস নেম, দ্বিতীয় ঘরে থাকছে কি ভেরিয়েবল, এবং তৃতীয় বা থার্ড যে ঘরটাতে আছে সেটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর বা মেথড। তো কনস্ট্রাক্টর এবং মেথড সম্বন্ধে আমার আগের টিউটোরিয়ালগুলোতে বলা আছে, আশা করি আপনারা দেখছেন, যার ফলে এখন বুঝতে সুবিধা হবে। তাহলে কি হবে যে এই কনস্ট্রাক্টর আর মেথড, কনস্ট্রাক্টরের নাম এবং মেথডের নামগুলো আমার কোথায় থাকবে, এই 3 নাম্বার ঘরে। তাহলে আমার একটা ক্লাস ডায়াগ্রামে কি কি থাকছে, এর বেশি কিছু তো আমার একটা ক্লাসে প্রয়োজন হয় না। ক্লাসের নাম প্রয়োজন হয়, তার ভেরিয়েবলগুলো প্রয়োজন হয়, এবং কি কনস্ট্রাক্টর এবং মেথডের মাধ্যমে আমরা কি করে থাকি, কাজ করে থাকি। তো এখন চলুন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। আমার একটা উদাহরণ আগে থেকেই করা আছে। ধরুন আমি একটা ক্যালকুলেটর ক্লাস তৈরি করব যার কাজ হবে কি, যোগ করা। তাহলে স্বভাবতই আমাদের কি লাগবে, দুটো নাম্বার লাগবে, এবং আমাদের দুটো নাম্বারকে কি করতে হবে, যে ইনিশিয়ালাইজ করতে হবে। আর আমরা সেটা কি করছি, যে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, যে কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে কি এই দুটো নাম্বারকে ইনিশিয়ালাইজ করা। এটা আমি আপনাদের ভেঙে বলে দেব, সমস্যা নেই। আর এখানে আমি একটা মেথড ক্রিয়েট করছি যার নাম হচ্ছে অ্যাড। এই অ্যাড মেথড দিয়ে আমরা কি করতেছি, যে নাম্বার 1 এবং নাম্বার 2টাকে যোগ করতেছি। এবং আমি আরেকটা মেথড ক্রিয়েট করছি কি, ডিসপ্লে মেথড, যার কাজ হচ্ছে কি আমার এই রেজাল্টটাকে প্রিন্ট করা, এই রেজাল্টটাকে প্রিন্ট করা। তাহলে এটা হচ্ছে আমার সাব ক্লাস, এবং মেইন ক্লাস যেটা, সেই ক্লাসে আমি কি করলাম, এই ক্যালকুলেটর ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম সি, এবং সেটাকে এখান থেকে কি করলাম,
রান করলাম c.display এর মাধ্যমে, তাহলে দেখুন আমরা এটা ক্লাস ডায়াগ্রামে কিভাবে রাখতে পারি। দেখুন আমরা কি বলেছিলাম যে প্রথম 1 নাম্বার ঘরে কি থাকবে। দেখুন প্রথম 1 নাম্বার ঘরে কিন্তু আমার থাকবে হচ্ছে, আমি একই কালার ইউজ করি, হচ্ছে কি ক্লাস নেম। তাহলে দেখুন এখানে আমার ক্লাস নেমটা কি হবে, ক্যালকুলেটর। দেখুন ক্লাস নেম হয়েছে কি ক্যালকুলেটর। সেকেন্ডলি আমার কি থাকবে, সেকেন্ডলি আমার থাকতে হবে যে ডাটা ফিল্ড বা ভেরিয়েবল, ডাটা ফিল্ড বা ভেরিয়েবল। তাহলে আমার এই 2 নম্বর করে কি আছে যে ডাটা ফিল্ড বা ভেরিয়েবল। তাহলে দেখুন এখানে আমার ডাটা ফিল্ড বা ভেরিয়েবল কি আছে, প্রাইভেট ডাবল নাম1, ঠিক আছে। তাহলে কি এখানে আমার কি, এখানে আমার একটা বিষয় দেখার হচ্ছে, সেটা হচ্ছে আমরা এখানে প্রাইভেট ইউজ করেছি, তার জন্য কি দিয়েছি যে মাইনাস চিহ্নটা দিয়েছি। প্রাইভেট ইউজ করার ফলে আমরা কি দিয়েছি, মাইনাস। আর দেখুন এখানে প্লাস চিহ্ন দেওয়াতে আমি কি বুঝতেছি, যে প্লাস চিহ্ন দেওয়াতে বুঝতেছি পাবলিক। তার মানে প্রাইভেট যদি থাকে কখনো, তখন আমরা সেটাকে কি আকারে দিই, যে মাইনাস আকারে। তাহলে আমরা এটা জিনিসটা কিভাবে লিখতেছি, যে মাইনাস নাম1, এটা কি হবে ডাবল টাইপের। তাহলে দেখুন কি হয়, যে মাইনাসের জন্য প্রাইভেট, আর ডাবল তো আছেই ডাটা টাইপ, আর আমার ভেরিয়েবল নামটা কি নাম1। তাহলে কি হচ্ছে প্রাইভেট ডাবল নাম1। আবার সেকেন্ডের জন্য কি নাম2 প্লাস নাম2 ডাবল। তাহলে কি হবে যে পাবলিক ডাবল নাম2, কারণ প্লাসের জন্য আমার কি করতেছে, পাবলিক চলে আসতেছে। এখানে যদি আমার ডাবলের পরিবর্তে ইন্ট থাকতো তাহলে কি হতো, হ্যাঁ আপনারা সবাই বুঝতে পেরেছেন, এখানে হতো তাহলে কি পাবলিক ইন্ট নাম2। এখন চলে আসা যাক আমার কনস্ট্রাক্টরের বিষয়ে। দেখুন আমরা এটা কিভাবে বুঝলাম যে এটা একটা কনস্ট্রাক্টর, কারণ আমার কনস্ট্রাক্টরটা হয় কি, যে আমাদের ক্লাসের নাম আর কনস্ট্রাক্টরের নাম কি সেম থাকে। তাহলে দেখুন আমার ক্লাস এবং কনস্ট্রাক্টরের নাম কিন্তু সেমই রয়েছে। দেখুন ক্যালকুলেটর, আমি যদি দেখি ক্যালকুলেটর, আর এখানে কি ক্যালকুলেটর, এবং কনস্ট্রাক্টরে কি থাকে না, কোনো রিটার্ন টাইপ থাকে না। তাহলে দেখুন আমার এখানে কিন্তু কোনো কি ডাটা টাইপ বা রিটার্ন টাইপ নেই, রিটার্ন টাইপ নেই বলে, এবং এটার নাম যেহেতু আমার ক্লাসের নামের মতোই, সেজন্য এটাকে আমি কি বলতেছি, কনস্ট্রাক্টর বলতেছি। এবং দেখুন কনস্ট্রাক্টরের ভিতরে আমি দুটো আর্গুমেন্ট পাস করছি, একটা হচ্ছে নাম1 টাইপের ভেরিয়েবল, যেটা কি ডাটা টাইপ কি ডাবল, এবং আরেকটা নাম2 টাইপের ভেরিয়েবল, যেটা ডাটা টাইপ কি ডাবল। আপনারা এই নাম1 এবং নাম2 ভেরিয়েবল আর এই নাম1 নাম2 ভেরিয়েবল এক করে ফেলবেন না কখনোই, কারণ কনস্ট্রাক্টরের ভিতরে এগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল, আর বাইরের দুটো হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল। মানে এই ক্লাসের প্রত্যেকটা জায়গায় আমি এই গ্লোবাল ভেরিয়েবল দুটো ইউজ করতে পারবো, কিন্তু এই লোকাল ভেরিয়েবল দুটো কি ইউজ করতে পারবো না। এখন কথা হচ্ছে যে আমার নাম1 এবং ডাবল এবং নাম2 ডাবল, তাহলে এখানে প্লাস চিহ্ন দেওয়ার অর্থ কি হচ্ছে, যে আমার কনস্ট্রাক্টরটা কি পাবলিক। দেখুন আমি দিয়েছি পাবলিক, তারপরে কি কনস্ট্রাক্টরের নাম যেটা দেওয়া আছে আমি সেটা লিখছি, কনস্ট্রাক্টরের নাম লিখছি। এখন দুটো আমার আর্গুমেন্ট পাস করতে বলছে, যে কি নাম1 টাইপের এবং নাম2 টাইপের। তাহলে আমি দুটো আর্গুমেন্ট পাস করলাম। কাজগুলো আমরা পরে আসি, যে আমি কিভাবে কাজটা করছি সেটা আপনাদের বুঝিয়ে দেবো। এখন দেখুন আমার দ্বিতীয় ক্ষেত্রে কি আছে, দ্বিতীয় ক্ষেত্রে যে অ্যাড নামের একটা মেথড রয়েছে। তাহলে আমি কি করলাম, যে অ্যাড নামের একটা মেথড ক্রিয়েট করলাম, যেটা রিটার্ন টাইপটা কি হবে, ডাবল টাইপের হবে। আবার এখানে প্লাস চিহ্ন দিয়ে কি বুঝতেছি, যে পাবলিক। তাহলে দেখুন সেই একই পাবলিক ডাবল, রিটার্ন টাইপ যেহেতু আমার ডাবল, সেহেতু কি লিখছি ডাবল, এবং আমার মেথডের নাম কি অ্যাড। এখন এটা মেথড আমি কিভাবে বুঝলাম, কারণ কি এটার একটা রিটার্ন টাইপ আছে। যখনই কোনো ফাংশনের রিটার্ন টাইপ থাকে সেটাকে বলা হয় কি মেথড। যেমন ফাংশন, এখন আপনারা বলতে পারেন যে আমরা ফাংশন বুঝলাম কিভাবে। তাহলে দেখুন আমাদের যে ফার্স্ট প্যারেনথিসিস দেওয়া আছে বা প্রথম ব্রেকেট দেওয়া আছে, এটা দেখে আমরা কি বুঝলাম, যে এই জিনিসটা দেখে আমরা বুঝলাম কি এটা একটা, এই জিনিসটা দেখে বুঝলাম যে এটা হচ্ছে কি আমার একটা ফাংশন বা মেথড। তাহলে দেখুন এখানে আরেকটা মেথড আছে, যে ডিসপ্লে মেথড। হ্যাঁ আমি ডিসপ্লে মেথড, দেখুন এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, তার জন্য পাবলিক হয়েছে। যদি এখানে মাইনাস চিহ্ন দেওয়া থাকতো তাহলে আমরা কি লিখতাম, যে প্রাইভেট। এবং এটা কি টাইপ, রিটার্ন টাইপ, ডাটা টাইপ রিটার্ন করছে, যে ভয়েড টাইপের। দেখুন আমাদের এখানে ডাটা টাইপ কি ভয়েড টাইপের রিটার্ন করেছে। তাহলে এটার অর্থ কি বোঝালো, যে আমরা একটা ইউএমএল ডায়াগ্রাম দিয়ে আমরা একটা পুরো একটা ক্লাসকে কি করতে পারি, যে
পুরো একটা ক্লাসের ছক বা মডেল তৈরি করতে পারি। অর্থাৎ আমাদের যদি এই ইউএমএল ডায়াগ্রামটা থাকে, ক্লাস ডায়াগ্রামটা থাকে, তাহলে আমরা অতি সহজে কি করতে পারবো, যে একটা ক্লাস তৈরি করে ফেলতে পারবো। কারণ কি, আমরা এখান থেকে দেখে দেখে সব কিছু লিখে ফেলতে পারবো। তাহলে আমার ইউএমএল ডায়াগ্রামটা আপনারা মেনলি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের কাজের সুবিধা করার জন্য। অর্থাৎ আমরা যদি কোনো কাজ করার পূর্বে সেটার একটা ক্লাস ডায়াগ্রাম বা ক্লাস তৈরি করার পূর্বে একটা ক্লাস ডায়াগ্রাম তৈরি করে নিই, তাহলে কি হবে, যে আমরা অতি সহজেই ওই ক্লাসটাকে তৈরি করতে পারবো। এজন্যই মূলত আসলে ক্লাস ডায়াগ্রামটা ইউজ করা হয়। তো এখন আমি আপনাদের কাজটা বুঝিয়ে দিতেছি যে আমি কি কাজ করছি। তো এখানে দেখুন, ক্লাসের মধ্যে আমার কিন্তু কোনো মেইন মেথড ছিল না, যার কারণে কি আমার এই ক্লাসের ভিতরে কোনো মেইন মেথড নাই। তাই এই ক্লাস ক্যালকুলেটর ক্লাসটাকে যদি আমি অ্যাক্সেস করতে যাই, তাহলে কিন্তু আমার আরেকটা আলাদা ক্লাস লাগতেছে। চলুন আমি আপনাদের জিনিসটা বুঝিয়ে দিই। দেখুন এখানে আমরা একটা ক্লাসের ভিতর কি করলাম, যে ফার্স্টে দুটো গ্লোবালি নাম্বার ডিক্লেয়ার করলাম। তো আমরা যেহেতু কনস্ট্রাক্টর সম্পর্কে জানি, তাহলে আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করার প্রয়োজন নেই। আমরা নিজেরাই কনস্ট্রাক্টর কি করলাম, ক্রিয়েট করলাম। এবং কনস্ট্রাক্টর আপনারা জানেন যে একই নাম, ক্যালকুলেটর নাম। হ্যাঁ, ক্লাসের নামে আমি তৈরি করলাম এবং সেটার অ্যাক্সেস মডিফায়ারটা কি, পাবলিক। এখন কথা হচ্ছে, আমি এখানে নাম 1 এবং নাম 2 একই নামের ভেরিয়েবল ক্রিয়েট করছি, মানে লোকাল ভেরিয়েবলের নাম আর গ্লোবাল ভেরিয়েবলের নাম একই। তাহলে কথা হচ্ছে যে আমার কি করতে হবে, যে আমার এই কনস্ট্রাক্টর দুটার মধ্যে আমার মান অ্যাসাইন করতে হবে, যেগুলো আমরা রাখবো কোথায়, এই নাম 1-এ। মানে এই নাম 1-এর মানটা রাখবো এই নাম 1-এ, আর এই নাম 2 এর মানটা রাখবো এই নাম 2-তে। তাহলে আমি বুঝবো কিভাবে যে কোনটা, কোন নাম 1 কোনটা। তাহলে এই জন্য আমি কি ইউজ করছি, যে এই দিস কিওয়ার্ডটা। এই দিস কিওয়ার্ডটা কি বোঝাচ্ছে, যে এই ক্লাসের নাম 1। তাহলে এই ক্লাসের নাম 1 কোনটা, এই ক্লাসের নাম 1 হচ্ছে এটা, কারণ এটা হচ্ছে গ্লোবালি। এই ক্লাস এই গ্লোবালি এই নাম 1টাকে চিনে, কিন্তু এই লোকালি এটাকে সে রিকগনাইজ করে না, কারণ সে হচ্ছে কি, সে একটা মেথডের লোকাল, আর সে হচ্ছে কি গ্লোবাল এই পুরো ক্লাসটার জন্য। তাহলে যখন আমি দিস ডট নাম 1 দিলাম, তখন সে কি করছে, এই নাম 1টাকে চিনছে। তারপরে এই নাম 1-এর মধ্যে আমি কি করতেছি, এই নাম 1টাকে অ্যাসাইন করতেছি। এখন এই নাম 1 কোনটা, দেখুন সাথে সাথে কিন্তু এটা কালার হয়ে যাচ্ছে। এই নাম 1 হচ্ছে এটা। আমি যদি এটাকে ধরি, দেখুন দেখুন এই নাম 1টাকে যখন ধরি, তখন এটা কালার হচ্ছে। তার মানে কি, আমার এই নাম 1 মানে এটা বোঝাচ্ছে। আর যখন আমি এটাকে ধরবো, তখন দেখুন এই নাম 1টা কালার হচ্ছে। তার মানে কি, এই নাম 1 বোঝাচ্ছে এটা। এখন আমার কি হবে, কনস্ট্রাক্টরটা যখন আমি কল করব, তখন আমার দুইটা মান অ্যাসাইন করতে হবে। যেমন আমি এখানে অবজেক্ট ক্রিয়েট করার সময় দেখুন দুইটা মান পাস করে দিচ্ছি, 5.8 এবং 6.2। তাহলে এই 5.8 কোথায় যাবে, এই নাম 1-এ আসবে। আর এই 6.2 কোথায় আসবে, 6.2 আসবে নাম 2-তে। তাহলে নাম 2-তে আসলে তখন এই নাম 2-তে অ্যাসাইন হবে। তার মানে কি, আমার এই দুটা মান অ্যাসাইন হয়ে গেল। এখন নাম 1 কত, 5.8 এবং নাম 2 হচ্ছে 6.2। তারপরে আসুন যে দেখি আমরা অ্যাড করেছি কিভাবে। দেখুন পাবলিক ডাবল অ্যাড, এটা নর্মালি রিথমেটিকের মতোই করেছি, যে একটা ডাবল টাইপের রেজাল্ট। এখানে আমার কি ডাবল টাইপের একটা রিটার্ন টাইপ আছে, সেজন্য আমার ডাবল টাইপেরই একটা মান কি করতে হবে, রিটার্ন করতে হবে। দেখুন আমি রিটার্ন করেছি কি, একটা ডাবল টাইপেরই রেজাল্ট। এখন রেজাল্টে কি করেছি, আমি যোগ করে দিয়েছি নাম 1 প্লাস নাম 2। তাহলে বলতে পারেন যে এখানে নাম 1 নাম 2 দিলাম, দিস দিলাম না কেন। আপনার ইচ্ছা করলে দিস ইউজ করতে পারেন, নাও ইউজ করার প্রয়োজন নেই। কারণ হচ্ছে কি, এখানে আমার কোনো কি একই নামের কোনো ভেরিয়েবল নাই যে আমার চিনাতে হবে যে এটা হচ্ছে এই ক্লাসের, এটা হচ্ছে এই ক্লাসের না। অর্থাৎ দিস দিয়েও আপনি করতে পারেন, দিস না দিয়েও এখানে করতে পারেন, সমস্যা নেই। এবং পরবর্তীতে আমরা কি করলাম, যে পাবলিক ভয়েড ডিসপ্লে। এখন ডিসপ্লে করব কি, আমার এই রেজাল্টটাকে ডিসপ্লে করতে হবে। তাহলে রিটার্ন করতেছে কি, এই ফাংশনটা, অ্যাড মেথডটা। তাহলে আমি যদি এখানে অ্যাড মেথডটাকেই দিয়ে দিই, তাহলে সে কি করবে, এই ডাবল টাইপের মানটা রিটার্ন করবে। এবং সেটা কি করতেছি, আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেটের মাধ্যমে প্রিন্ট করতেছি। এখন আমি আরেকটা ক্লাস তৈরি করলাম টেস্ট ক্যালকুলেটর নামে, এবং এটার একটা মেইন মেথড ক্রিয়েট করলাম। দেখুন আমি এখানে ক্যালকুলেটর ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছি, যার নাম হচ্ছে সি।
এবং এই ক্যালকুলেটরের মধ্যে আমার দুইটা মান দিয়ে দিতে হয়েছে। কারণ কি? কারণ আমি হচ্ছে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি যার দুইটা কি আর্গুমেন্ট আছে। এখন যদি আমি কোনো কারণে এই দুটা মান না দিই তাহলে দেখুন আমার কিন্তু হবে না প্রোগ্রাম। কারণ সে কি বলতেছে? কারণ বলতেছে দি কনস্ট্রাক্টর ক্যালকুলেটর ইজ আনডিফাইন্ড, কারণ সে এরকম কোনো কনস্ট্রাক্টর পাচ্ছে না। তার মানে আমরা কি বুঝলাম? আমরা যে অবজেক্ট ক্রিয়েট করি সেটা কার মাধ্যমে? কনস্ট্রাক্টরের মাধ্যমে। তাহলে এই কনস্ট্রাক্টরের মাধ্যমে অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে কি? আমরা যেহেতু কনস্ট্রাক্টর নিজেরাই তৈরি করে দিয়েছি, তাহলে আমাদের কি আছে? আর্গুমেন্টের দুইটা ডাবল টাইপের আছে, সেজন্য আমাদের কি দুইটা ডাবল টাইপেরই মান দিতে হবে। তাহলে আমাদের আগে যেটা ছিল আমরা সেটাই দিয়েছি 5.8 এবং 6.2। তারপরে কি করলাম? এই যে অবজেক্টটা ক্রিয়েট হলো এখন সেটাকে কি করলাম? সি ডট ডিসপ্লে করে দিলাম, মানে এই ডিসপ্লে মেথডটাকে আমি কল করে দিলাম। তাহলে সেটা এখন প্রোগ্রামটা রান করে দেখতে পারবেন। দেখুন 12 আসছে, হ্যাঁ 5 আর 5 আর 6 11 এবং 8 আর 8.21 মানে 12। তাহলে আমার প্রোগ্রামটা ঠিক আছে। তাহলে এখানে প্রথমে কি হয়েছে? প্রথমে যে সেই মেইন মেথডে আসছে, মেইন মেথডে আসার পর কি হলো যে সে 5.8 এবং 6.2 এই দুইটা মান কি করতেছে? যে কনস্ট্রাক্টরের মাধ্যমে ডাইরেক্ট অ্যাসাইন করে দিচ্ছে। তাহলে এই যে 5.8 6.2 চলে আসলো, এখানে 5.8 আর 6.2 কি এই নাম 1 এই নাম 2 তে অ্যাসাইন হলো। এখন এই নাম 1 এবং নাম 2 কে আমি কি করলাম? যে রেজাল্টের মাধ্যমে যোগ করলাম এবং সেটাকে কি রিটার্ন করলাম এবং ডিসপ্লের মধ্যে কি করলাম? এই যে এই মেথডটা যে মানটা রিটার্ন করছে সেই মানটাকে কি করলাম? এই প্রিন্ট করে দিলাম এবং সেটাকে আমি কি সি ডট ডিসপ্লের মাধ্যমে মেইন মেথডে কল করে দিলাম। তাহলে এইভাবে আমরা ইউএমএল ডায়াগ্রামের মাধ্যমে আমরা কোড করতে পারি। তো আমরা আশা করি ইউএমএল ক্লাস ডায়াগ্রামটা বুঝতে পারছি। তো মেইন বিষয় হচ্ছে এটাই যে আমরা সবসময় খেয়াল রাখবো যে একটা ইউএমএল ক্লাস ডায়াগ্রামে 3টা পার্ট থাকে। প্রথম পার্টটায় থাকে হচ্ছে আমার ক্লাস নেম, দ্বিতীয় পার্টটায় থাকে হচ্ছে আমার ভেরিয়েবল নেম এবং তৃতীয় পার্টটায় থাকে কনস্ট্রাক্টর বা মেথড নেম। এখন কনস্ট্রাক্টর থাকতে হবে এরকম কোনো বিশেষ বাধ্যবাধকতা নেই। আপনারা কনস্ট্রাক্টর থাকলে অবশ্যই বুঝতে পারবেন, কারণ সেটা কোনো রিটার্ন টাইপ থাকবে না। আর যেগুলো রিটার্ন টাইপ থাকবে সেগুলোকে আমরা কি মেথড হিসেবেই চিহ্নিত করব। এবং মাইনাস চিহ্ন দ্বারা হচ্ছে আমার প্রাইভেট বোঝায় এবং প্লাস চিহ্ন দ্বারা পাবলিক বোঝায়, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং আরেকটা জিনিস বলে দিচ্ছি, কখনো যদি আপনারা এরকম সিম্বল দেখেন, হ্যাশ সিম্বল, তাহলে আপনারা বুঝবেন যে ওই জিনিসটা প্রোটেক্টেড বলতে মানে তখন আমার এখানে এই পাবলিকের জায়গায় ধরুন যে আমার লেখা থাকবে কি প্রোটেক্টেড, তাহলে আমার শেষ জন্য কি হ্যাশ চিহ্ন হ্যাশ সিম্বল থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরেকটি উদাহরণ নিয়ে আপনাদের সামনে হাজির হব ইউএমএল ক্লাস ডায়াগ্রামের। সে পর্যন্ত সবাই ট্রাই করুন, বাসায় প্র্যাকটিস করুন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।